আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে মধ্যযুগ এবং আধুনিক যুগের মাঝখানে একটা যুগ আছে যেটাকে বলা হয় অবক্ষয় যুগ। বাংলা সাহিত্যের এই অবক্ষয় যুগ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চলেন কথা বাড়ায় লাভ নেই, আহ, ভিডিওটা শুরু করি। আমি মোহাম্মদ মিঠুন হোসেন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন জব স্টাডি। অবক্ষয় যুগ, অবক্ষয় যুগটা 1760 থেকে 1860 পর্যন্ত। মধ্যযুগের পরিধি আমরা দেখেছিলাম আগেই কত 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত, কিন্তু প্রকৃত অর্থে 1760 সালেই এই মধ্যযুগের সমাপ্তি হয়ে যায়। এই যুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। তার মৃত্যুর পরেই এই যুগের অবসান ঘটে যায়। ভারতচন্দ্রের মৃত্যু 1760 এবং এরপর থেকে 1860 আধুনিকতার যথার্থ বিকাশের পূর্ব পর্যন্ত এই 100 বছর বাংলা কাব্যের ক্ষেত্রে উৎকর্ষপূর্ণ কোনো নিদর্শন বিদ্যমান নেই। সৈয়দ আলী আহসান সৈয়দ আলী আহসান 1760 থেকে 1800 খ্রিস্টাব্দ সময়কে প্রায় শূন্যতার যুগ বলে উল্লেখ করেছেন। সৈয়দ আলী আহসান তাহলে কি বলেছেন? 1760 থেকে 1800 খ্রিস্টাব্দ সময়কে প্রায় শূন্যতার যুগ বলে উল্লেখ করেছেন। মধ্যযুগের শেষ আর আধুনিক যুগের শুরু, এই সময়টাকে অবক্ষয় যুগ বলা হয়েছে। কারো কারো মতে এই সময়কে যুগ সন্ধিক্ষণ নামে আখ্যায়িত করা উচিত। এই সময়ের একমাত্র প্রতিনিধি ছিলেন কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। এনার নাম খুবই গুরুত্ব সহকারে মনে রাখবেন, ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত 24 পরগনা জেলার কাঁচপাড়া গ্রামে জন্ম। তার হাত ধরে বাংলা বাংলা কবিতা মধ্যযুগের গণ্ডি পেরিয়ে আধুনিক যুগে তার হাত ধরেই বাংলা কবিতা মধ্যযুগের গণ্ডি পেরিয়ে আধুনিক যুগে রূপ লাভ করেছে। বিচিত্র অলঙ্কারের ব্যবহার এবং ব্যঙ্গ কৌতুক তার কবিতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। মৃত্যুর পর বিশিষ্ট ব্যক্তিদের সম্পাদনায় তার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এদের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কাব্য সংগ্রহ বিশেষভাবে উল্লেখযোগ্য। ঈশ্বরচন্দ্র গুপ্তের বিখ্যাত কবিতা স্বদেশ, নিশামণি মুক্ত হেম, স্বদেশের প্রিয় প্রেম, তার চেয়ে রত্ন নাই আর, কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলে। এই চরণগুলা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় প্রশ্ন হয়। এই চরণগুলার যে কোনো একটা বা দুইটা লাইন তুলে দিয়ে বলা যায় এটা কার লেখা। এরপরে তপসে মাস, নগরের লোক সব এই কয় মাস, তোমার কৃপায় হয়ে মহাসুখে বাস, লও তুমি যত পারো শাস্ত্রের সন্ধান, তুমি মা কল্পতরু আমরা সব পোষাগর। এইগুলো আসে মাঝে মাঝে, তবে এইগুলো কম ইম্পর্টেন্ট, এইটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, অবক্ষয় যুগ তথা যুগ সন্ধিক্ষণের ফসল হিসাবে হিন্দুদের মধ্যে কবিগান ও মুসলমানদের মধ্যে পুঁথি সাহিত্যের উদ্ভব ঘটে। হিন্দু সমাজে কবিগানের রচয়িতাদের কবিওয়াল এবং মুসলমান সমাজে মিশ্র ভাষা রীতির পুঁথি রচয়িতাদের শায়ের বলা হতো। তাহলে হিন্দুদের মধ্যে কি কবিওয়াল বলা হতো, আর মুসলমানদের মধ্যে শায়ের বলা হতো। কবিওয়ালা এবং শায়েরদের উদ্ভব ঘটে 18 শতকের শেষার্ধে 19 শতকের প্রথমার্ধে। অবক্ষয় যুগের দুইটা ধারা কবিগান আর পুঁথি সাহিত্য। এই সম্পর্কে আমরা একটু দেখব। কবিগান কবিগান দুই পক্ষের বিতর্কের মাধ্যমে অনুষ্ঠিত হতো। দুই দলের মধ্যে প্রতিযোগিতায় এর বৈশিষ্ট্য। কবিওয়ালারা ছিলেন নিম্নবর্ণের হিন্দু। এরা মূলত গায়ক, অর্থের বিনিময়ে জনমনোরঞ্জন করতেন। কবিগানের আদি গুরু গোজলাগুই, এটা খুবই গুরুত্বপূর্ণ। কবিগানের আদি গুরুকে গোজলাগুই। কবিওয়ালদের মধ্যে অন্যতম ছিলেন ভবানী বেনে, ভোলা ময়রা, হরু ঠাকুর, কেষ্টামুচি, অ্যান্টনি ফিরিঙ্গি, রাম বসু, রাসু নৃসিংহ, নিতাই বৈরাগী, শ্রীধর কথক, নীলমণি পটনি, বলরাম বৈষ্ণব, আর রাম সুন্দর শেখরা প্রমুখ। এগুলো নাম একটু মনে রাখলে হবে, তবে বেশি সব থেকে গুরুত্বপূর্ণ গোজলাগুই। এনার নামটা সব থেকে বেশি মনে রাখলেই চলবে, আর বাকিগুলোও কয়েকবার পড়লে মনে থাকবে আশা করি। পুঁথি সাহিত্য অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে রচিত আরবি ফার্সি শব্দ মিশ্রিত ইসলামী চেতনা সম্পৃক্ত সাহিত্যে পুঁথি সাহিত্য বলে। তাহলে ইসলামী চেতনা সম্পৃক্ত সাহিত্য পুঁথি সাহিত্য। কেউ
কেউ এই শ্রেণীর কাব্যকে আরবি ফার্সি শব্দের প্রাচুর্যপূর্ণ ব্যবহারের জন্য দোভাষী পুঁথি নামে অভিহিত করেছেন, কিন্তু এতে মাত্র দুটি ভাষায় নয় বরং কয়েকটি ভাষা বাংলা, হিন্দি, আরবি, ফার্সি, তুর্কি ব্যবহার হয়েছে। কলকাতার সস্তা ছাপাখানা থেকে মুদ্রিত এই ধারার কাব্য দেশময় প্রচারিত হয়েছিল বলে বটতলার পুঁথি নামেও চিহ্নিত করা হয়। যদিও এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট জানানোর জন্য পড়তেছি। পুঁথি সাহিত্য ধারার উল্লেখযোগ্য কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ। এটা খুবই ইম্পর্টেন্ট। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি হচ্ছে এই ফকির গরিবুল্লাহ। মিশ্র ভাষাটিতে তার রচিত কাব্য হচ্ছে আমির হামজা প্রথমাংশ, জঙ্গনামা, তারপর ইউসুফ জুলেখা, সোনাভান, সত্যপীরের পুঁথি। এইটুকু এই গরিবুল্লাহর এইটুকু খুবই গুরুত্বপূর্ণ, এইটুকু মনে রাখতে হবে। কবি কৃষ্ণরাম দাস বিখ্যাত কাব্য রায়মঙ্গল, এটাও আসে। সৈয়দ হামজা মিশ্র ভাষাটিতে তার রচিত কাব্যগুলো হচ্ছে আমির হামজা। সৈয়দ হামজার লেখা কি আমির হামজা দ্বিতীয় অংশ। আর হচ্ছে যৌগুনের পুঁথি হাতেম তাই। হাতেম তাইটা ইম্পর্টেন্ট। মধুমালতী কাব্যটি পুঁথি সাহিত্যের ধারার অনুসারী নয়। তার হচ্ছে যে সৈয়দ হামজার মধুমালতী এই কাব্যটা হচ্ছে পুঁথি সাহিত্যের অন্তর্গত না, এইটা তার একক অন্যরকম ঘটনার হচ্ছে বা অন্যরকম কাব্য ধারার একটা লেখা। এছাড়া আলাওল, মালে মোহাম্মদ খাতেব, আব্দুর রহিমের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, দরকার নেই। পুঁথি সাহিত্য কবিগানের সমসাময়িক বিভিন্ন কবি ও গানের পরিচয় মেলে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টপ্পা গান। টপ্পা এক ধরনের গান। কবিগানের সাময়িককালে কলকাতা ও শহরতলিতে টপ্পা নামে রাগ রাগিনী যুক্ত এক ধরনের ওস্তাদি গানের প্রচলন ঘটেছে। হিন্দি টপ্পা এর আদর্শ। বাংলা টপ্পা গানের জনক ছিলেন নিধুবাবু বা রামনিধি। নিধুবাবু বা রামনিধি গুপ্ত। এটা টপ্পা গানের হচ্ছে জনক কে ছিল? নিধুবাবু বা রামনিধি গুপ্ত। এতটুকু জানলেই চলতেছে। নিধুবাবুর একটি গান ভাষা বন্দনার চমৎকার নিদর্শন। নানান দেশে নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা। তাহলে এইটা কার? এই নিধুবাবুর লেখা। স্বদেশী ভাষা, এটা মনে রাখলে হচ্ছে। টপ্পা গান হচ্ছে জনককে নিধুবাবু বা রামনিধি গুপ্ত এর লেখা হচ্ছে এই চরণগুলো। পাঁচালী গান, এরপরে হচ্ছে আর একটা কি পাঁচালী গান। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে পাঁচালী গান এদেশে জনপ্রিয় ছিল। পাঁচালী রচয়িতাদের মধ্যে শক্তিশালী কবি ছিলেন দাশরথী রায়। দাশরথী রায় বা হচ্ছে দাশুরাই নামেও খ্যাত ছিল এই লোক। পাঁচালী গানের জনককে দাশরথী রায়, এটা জানলেই চলতেছে। শাক্ত পদাবলী বা শ্যামা সঙ্গীত। শাক্ত পদাবলী হিন্দু দেবী শ্যামা বা শক্তির উদ্দেশ্যে রচিত এক প্রকার ভক্তি সঙ্গীত। এর অপর নাম শক্তিগীতি। খ্রিস্টীয় দ্বাদশ-ত্রয়োদশ শতকে বাংলায় বৈষ্ণব ধর্মের পাশাপাশি শাক্ত ধর্মের উদ্ভব ঘটে এবং তাকে কেন্দ্র করে শাক্তগীতি চর্চার একটি ক্ষীণ ধারা প্রচলিত হয়। 18 শতকের মধ্যভাগে সাধক কবি রামপ্রসাদ সেন আনুমানিক 1720 থেকে 1781 মধ্যে প্রাণ সঞ্চার করে বাংলা গানের জগতে শাক্ত পদাবলী বা শ্যামা সঙ্গীত নামে একটি বিশেষ সঙ্গীত ধারা প্রতিষ্ঠা করেন। তাহলে কে প্রতিষ্ঠা করেন? রামপ্রসাদ সেন। এই শাক্ত পদাবলী হচ্ছে কে প্রতিষ্ঠা করেন বা শ্যামা সঙ্গীত কে প্রতিষ্ঠা করেন? রামপ্রসাদ সেন। এতটুকু জানলেই চলতেছে, আর এই জায়গা থেকে কিছুই জানার দরকার নেই। আমি যতটুকু বললাম এর বাইরে আর কিচ্ছু পড়া লাগবে না। ইনশাল্লাহ এর মধ্যেই আপনারা হচ্ছে শতভাগ কমন পাবেন। ওকে, আজকের মতো তাহলে এতটুকুই। যারা আমার এই ভিডিওটা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটাকে লাইক করবেন এবং হচ্ছে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা চাকরি প্রস্তুতি নিচ্ছেন, তারাও যাতে উপকৃত হয়। ওকে, আজকের মতো এটুকুই। সাইনিং আউট।